বাংলাদেশ চা বোর্ডের হিসেবে গত বছর দেশে চায়ের মোট উৎপাদন ছিল 9,49,00,000 কেজি। তবে আবহাওয়া অনুকূলে থাকায় এবার তা প্রায় 1 কোটি কেজি বেশি হতে পারে বলে আশা করা হচ্ছে। কিন্তু বিদেশে চায়ের দাম কম হওয়ায় বাড়তি চা কাঙ্ক্ষিত পরিমাণে রপ্তানি করা সম্ভব হচ্ছে না। বাগান মালিকরা বলছেন, প্রতি বছর যে হারে উৎপাদন বাড়ছে সেই তুলনায় রপ্তানি বাড়ছে না। ফলে বাড়তি চা তাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রতি বছরই প্রোডাকশন বাড়াচ্ছি, কিন্তু ডোমেস্টিক যে কনজামশনের বাইরে যদি রপ্তানি না করা হয় তাহলে তো মার্কেটে চায়ের পরিমাণ বেশি থাকলে দাম আমরা কম পাবো। চা বোর্ডের তথ্য বলছে, গত 5 বছরের মধ্যে 2024 সালে সর্বোচ্চ 46 কোটি টাকার চা রপ্তানি হয়, কিন্তু পরের বছর তা নেমে আসে 38.5 কোটিতে। আর এই বছরের জুলাই পর্যন্ত সেই ধারা আগের মতোই নিম্নমুখী। দেশের প্রধান চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রের সবশেষ গত 15 নম্বর নিলামে প্রতি কেজি ভালো মানের চা বিক্রি হয়েছে সর্বোচ্চ 370 টাকায়, কিন্তু পাশের দেশ ভারত কিংবা কেনিয়ায় তার দাম প্রায় অর্ধেক। ফলে প্রতিযোগিতামূলক দামের কারণে ক্রমেই রপ্তানি বাজার সংকুচিত হচ্ছে। ওয়ার্ল্ডে যে চায়ের দাম আমাদের চা থেকে একটু কম, ডিমান্ড হলো $1 90 সেন্টস, $1.10, মানে 130 টাকা, 20 টাকা, 110 টাকা পার কিলো। আমাদের কস্ট অফ প্রোডাকশন 230-40 টাকা হয়ে গেছে। সো এটা খুব টাফ, এক্সপোর্ট করা খুব টাফ। 4 দশকেরও বেশি সময় ধরে চা রপ্তানি করা ইস্পাহানি গ্রুপের এই শীর্ষকর্তা মনে করেন, G2G বা সরকারি বাণিজ্য সহযোগিতা ছাড়া বর্তমান বাজারে বাংলাদেশের চা রপ্তানি বৃদ্ধি প্রায় অসম্ভব। সেকেন্ড হাইয়েস্ট এক্সপোর্ট আর্নিংস ছিল চা, জুট তারপর চা। এখন তো চা প্রথম 10টা মনে হয় না, টপ 10-20-তে থাকবে না, খুব কম। জিও করলে তো হচ্ছে না, বিকজ ওরা গভর্নমেন্ট কিনতেছে না এখন। আগে যে বাটে ছিল, সব বাটার ট্রেড। ইজিপ্ট আমরা চা দিতাম ওদেরকে, আমরা কিনতাম কিছু পিগ আয়রন না কিছু, আমরা ওখান থেকে আনতাম, কিছু তুলা মেবি আনতাম। চায়নাও আমাদের থেকে বাটার ট্রেডে কিনছে। অন্যদিকে চা বোর্ড বলছে, এবার রেকর্ড উৎপাদনের হাতছানি থাকায় রপ্তানিতেও বিশেষ মনোযোগ দিচ্ছে তারা। এজন্য বিশেষ মানসম্পন্ন চা উৎপাদনের পাশাপাশি খোঁজা হচ্ছে আন্তর্জাতিক বাজারও। চায়ের রপ্তানি বৃদ্ধিকরণের লক্ষ্যে আমরা অন্যতম প্রধান ক্রেতা দেশ পাকিস্তান, ইউএই এবং রাশিয়া সহ বিভিন্ন দেশের ক্রেতাদের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখছি। শুধু তাই নয়, আমাদের যে সকল অ্যাম্বাসি এবং কনসুলার অফিস বিভিন্ন দেশে আছে তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং উন্নত মানের অর্থোডক্স ব্ল্যাক টি, গ্রিন টি তৈরির উপরেও বিশেষ জোর দিয়েছি এবছর। খাদ্য সংশ্লিষ্টরা বলছেন, চা রপ্তানি বাড়াতে হলে বাগান মালিকদের প্রণোদনার পাশাপাশি সরকারের উদ্যোগেই বিকল্প বাজার তৈরি করা জরুরি। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। ফিরছি আলোচনায়। আজ আমাদের সাথে রয়েছেন ডানকান ব্রাদার্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মোস্তাফিজুর রহমান। আবার স্বাগত জানাচ্ছি। একটা প্রতিবেদন দেখছিলাম, মূলত চায়ের এই বছর প্রায় 1.5 গুণ চা উৎপাদন বেড়েছে এবং চা রপ্তানি কমেছে, এবং ধারাবাহিক একটা হিসাব আমরা পেয়েছি। সেখানে দেখতে পাচ্ছি যে 2024 সালে 46 কোটি টাকার চা রপ্তানি হয়েছে, কিন্তু পরের বছরই তা নেমেছে 38 কোটিতে এবং এরপরে তা আরও কমেছে। বলা হচ্ছে যে 3 ভাগের 1 ভাগে রপ্তানি নেমে এসেছে। কারণটা কি? আমি এর জবাব দেওয়ার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই। স্বাধীনতার পরে আমাদের দেশে মোট চা উৎপাদন ছিল প্রায় 30 মিলিয়ন কেজি, যার মধ্যে আমাদের রপ্তানি দেশের কনজাম্পশন হতো আনুমানিক প্রায় 9 মিলিয়ন কেজি। তার মানে হচ্ছে 21 মিলিয়ন কেজি বা ক্লোজ টু 70% চা আমরা এক্সপোর্ট করতাম। আর এখন আমরা যদি গত বছরের হিসাব বলি, আনুমানিক আমাদের 95 মিলিয়ন কেজি চা প্রোডাকশন হয়েছে, ডোমেস্টিক কনজাম্পশন হয়েছে আমাদের 90 মিলিয়ন কেজি। তার মানে হচ্ছে 5 মিলিয়ন কেজি আমাদের সারপ্লাস ছিল। সো স্বাধীনতার পরে আমাদের 3টা পণ্য ছিল মেইনলি রপ্তানি পণ্য, একটা হচ্ছে যে পাট, চামড়া এবং চা। বাট এই মুহূর্তে কিন্তু আমাদের এই 3টার মধ্যে কোনোটাই রপ্তানি তালিকায় নেই। এর একটা বড় কারণ হচ্ছে যে আমরা যদি চিন্তা করি ব্যবসায়িক আলোকে, যে আসলে আমরা কোথায় স্ট্যান্ড করছি। সো ইন্টারন্যাশনাল মার্কেটে যে অকশন প্রাইস যেগুলো আছে, সেখানে যে প্রাইস আছে চায়ের, সেই তুলনায় বাংলাদেশে ডোমেস্টিক মার্কেটে চায়ের দামটা বেশি। এবং সেই কারণে এখানে কিন্তু আমাদের একটা, যেটা বললাম যে স্বাধীনতার পরে ছিল 9 মিলিয়ন কনজাম্পশন, এখন হচ্ছে প্রায় 90 থেকে 95 মিলিয়ন ডোমেস্টিক কনজাম্পশন। এখানে একটা ব্যাপক বাজার বাড়ছে, সেইটার একটা বড়, সেই কারণেই আমাদের রপ্তানিটা কমে যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে চা এখন একটা স্ট্র্যাটেজিক প্রোডাক্ট। আমাদেরকে চিন্তা করতে হবে যে চাটা কি
আমরা ডোমেস্টিক কনজাম্পশনে দিব নাকি এক্সপোর্ট করব। যখন আমরা এটাকে এক্সপোর্ট করব আমরা কিন্তু ফরেন কারেন্সি পাচ্ছি শুধু, এবং ফরেন কারেন্সি স্বাধীনতার পরে আমাদের অপশন খুব লিমিটেড ছিল। এখন আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশিরা আছেন, আমাদের গার্মেন্টস প্রোডাক্ট আছেন এবং অন্যান্য টেকনোলজিক্যাল প্রোডাক্ট যেগুলো সেমিকন্ডাক্টর ওগুলো আছেন। সো আমাদের কিন্তু অপশন অনেক বেড়ে গেছে এবং এই চায়ের যে এক্সপোর্ট করার যে রিকোয়ারমেন্ট সেটা অনেকটা কমে গেছে। আর ডোমেস্টিকে যদি আমরা চাটা সেল করি এখানে কিন্তু একটা প্রচুর ভ্যালু অ্যাডিশন হচ্ছে। একটা উদাহরণ যদি আমি দেই, আমাদের দেশে অকশনে যে চাটা বিক্রি হয় 100 মিলিয়ন কেজি, তার ফ্লোর প্রাইস হিসাব করলে 245 টাকা যদি ফ্লোর প্রাইস ধরি তাহলে প্রায় 2,500 কোটি টাকা আমরা চা সেল করি। সেই চায়ের মধ্যে 70% আমাদের চা সেল হয় হট টি স্টলে, 20% হাউস হোল্ড, 10% কর্পোরেট অফিসে। ওই যে 20 আর 10 30% এখান থেকে কিন্তু আমাদের ভ্যালু অ্যাডিশন হয় না, এটা ডিরেক্টলি B2C, বিজনেস টু কনজিউমার। বাট ওই যে 70% যেটা হট টি স্টলে সেল হচ্ছে সেটা কিন্তু B2B। ওইটার সাথে কিন্তু আপনার যারা চা খায়, বেশি কনজাম্পশন করে, আমাদের রাস্তার পাশে যেই টি স্টলগুলো আছে ওখানে ওয়াকিং কাস্টমার আছে, আমাদের ডে লেবারার আছে, রিক্সাপুলার আছে, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সবাই খাচ্ছে। তার সাথে কিন্তু শুধু ওনারা চা খাচ্ছেন না, এর সাথে আপনার বিস্কিট খাচ্ছে, অন্যান্য প্রোডাক্ট খাচ্ছে। সো কেউ যদি 10 টাকা দিয়ে এক কাপ চা খান, তার সাথে কিন্তু উনি প্রায় আরও 30-40 টাকা দিয়ে অন্য খাবার খাচ্ছেন। সো এইটার কিন্তু কন্ট্রিবিউশন টু দ্য সার্কুলার ইকোনমি ম্যাসিভ। সো আমি যদি 100% চাটা এক্সপোর্ট করে দিতাম তাহলে এই যে ইকোনমির যে সার্কুলার কন্ট্রিবিউশন ছিল সেটা কিন্তু আমরা লুজ করছি। 100% আমরা এক্সপোর্ট না করলাম, কিন্তু আমরা একটা ভাগ করলাম যে আমরা দেশীয় কনজাম্পশনের জন্য এই ধরনের চা করব, বিদেশের একদম উচ্চ বাজার ধরার জন্য আমরা একটা উচ্চ মানের চা করব। এই যে এই ধরনের ভ্যারিয়েশন করে ইনকামটা বাড়ানো সম্ভব কিনা? এটা অবশ্যই সম্ভব। এবং আমরা যদি পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, ওখানে যেমন শ্রীলঙ্কায় ডিফারেন্ট হাই গ্রোন, মিড গ্রোন, লো গ্রোন বলে, ওদের এনভায়রনমেন্টের জন্য ডিফারেন্ট ভ্যারাইটিস চা উৎপন্ন হয়। ডিলমা একটা খুব ভালো ব্র্যান্ড শ্রীলঙ্কায় আছে। ইন্ডিয়াতে দার্জিলিংয়ের অনেকগুলো ভালো ব্র্যান্ড আছে যেগুলো ইউরোপ, আমেরিকাতে অনেক বড় বড় ডিপার্টমেন্ট স্টোরে বিক্রি হয়। বাংলাদেশে কিন্তু কোনো ব্র্যান্ড নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কিন্তু এই যে আপনি যেটা বললেন, খুব ভালো কথা বলেছেন যে স্ট্র্যাটেজিক একটা জিনিস, যে আমি কতটুকু চা ডোমেস্টিক রাখবো, কতটুকু চা এক্সপোর্ট করব এবং কোন চাটা আমাদেরকে এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট মার্কেট যদি আমরা বলি, আগে আমাদের পাকিস্তানে, আফগানিস্তানে, ইরানে এক্সপোর্ট হতো এবং সেগুলো খুব বেশি ভালো চা এক্সপোর্ট হতো না। ওরা যেটা করতো ওইটা ওদের যে আর্মি বা ডিফেন্সের লোকদেরকে আমাদের যেরকম রেশন আছে ওরকম হিসাবে হয়তো ডিস্ট্রিবিউট করতো। তো আমরা যদি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগ্রিমেন্ট করতে পারি, করে যেমন বাটার, আমাদের এখানে তো অনেক ধরনের ফরেন ইনভেস্টমেন্ট আছে, তার পেমেন্ট অল্টারনেটিভ হিসেবে চাটাকে ইউজ করা যেতে পারে। এবং আমাদেরকে একটা স্পেশাল ক্যাটাগরি চা আমরা যদি জেনে নেই, সো আমাদের স্ট্র্যাটেজিক্যালি দুইটা অবজেক্টিভ, একটা হচ্ছে ব্র্যান্ড ডেভেলপ করা, লং টার্মে আমাদেরকে যেতেই হবে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হিসাবে, এবং সেখানে কিন্তু আমাদের রেভিনিউ অল্টারনেটিভ অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে একটা। আর হচ্ছে লো কোয়ালিটি চা, যেগুলোর একটা আলাদা মার্কেট আছে। এই দুই। বাট আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে যে টোটাল আমরা, যেমন আমাদের যে প্লান্টেশন বাড়ছে, আমাদের উৎপাদন বাড়ছে, সো এখন যে একটা গ্যাপ আছে 5-6 মিলিয়ন কেজি ও সারপ্লাস প্রোডাকশন হচ্ছে, সেটা হয়তো সামনের দিকে 10-15 মিলিয়ন কেজি হয়ে যাবে। জি, আমরা অনেক সময় কফির ক্ষেত্রে দেখি যে নানা ধরনের ভ্যারিয়েশন অ্যাড করা হয়, নানা ধরনের করে এটার দামের এক ধরনের পার্থক্য তৈরি করা হয় এবং এটার মার্কেটিংটাও অনেক বেশি উন্নত। আমরা উপমহাদেশের মধ্যেই আসলে চাটা আমরা খুব বেশি উৎপাদন করি। সেক্ষেত্রে আমরা এই ধরনের ভ্যালিডেশন, এই ধরনের মার্কেটিং বা এই ধরনের প্রসেসে কেন যেতে পারছি না? আমাদের একটা বড় বটলনেক হচ্ছে যে আমাদের যারা প্রডিউসার, আমি যদি টি ইন্ডাস্ট্রিটাকে একটু ভাগ করি, চাকে আমরা বলছি শিল্প, কিন্তু আমরা যদি পাট এবং চামড়ার কথা চিন্তা করি, ওখানে কিন্তু চাষিরাই পণ্যগুলো এনে ফ্যাক্টরিতে এসে দিয়ে যেত। বাট আমাদের এখানে যারা আমরা চা প্রডিউস করি 80% আমরা হচ্ছে ট্র্যাডিশনাল প্রডিউসার, যার এটা সিলেট এবং চিটগং, মেজরিটি সিলেট এবং চিটগংয়ে, 20% হচ্ছে প্লেন ল্যান্ড টি, যেটা হচ্ছে উত্তরবঙ্গে। তো উত্তরবঙ্গের যে চা প্রোডাকশন, এই যে বিজনেস মডেল, সেটা কিন্তু চামড়া এবং পাটের মতো, যে চাষিরা উৎপাদন করে ফ্যাক্টরি গেটে এসে চাটা দিয়ে যায়, আর আমরা হচ্ছি পুরোটা এন্ড টু এন্ড, আমাদের ট্র্যাডিশনাল যারা। সো আমাদের কিন্তু ওই ইনভেস্টমেন্ট অ্যাপেটাইট আমাদের নাই। আমাদের ইন্ডাস্ট্রিটা নানা কারণেই অনেক সমস্যা নিয়ে জর্জরিত, যার কারণে ওই ইনভেস্টমেন্ট অ্যাপেটাইট, ইনভেস্টমেন্ট অপরচুনিটিগুলো নাই। বাট এটা একটা শুরু হয়েছে অলরেডি, গ্রিন টি হচ্ছে, কিছু কিছু মশলা টি, ফ্লেভার টি শুরু হয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, আমাদের যে কনজিউমার, ভোক্তা কিন্তু এখন চায়ের কোয়ালিটির উপর অনেক কনশাস, আগের থেকে অনেক কনশাস। ডিমান্ডও ওনারা চাচ্ছে যে আমরা ভালো চা দিই এবং ভ্যালিড চা দিই।
জি, আপনি বলছিলেন যে নানা সমস্যায় এখনো জর্জরিত। আমরা সমস্যাগুলো আসলে কি? সরকারের এখানে মনোযোগের অভাব রয়েছে, নাকি আমরা যেমন একটা সময় আমরা বলতাম, ইভেন আমরাও পড়াশোনা করেছি, চা বাংলাদেশের দ্বিতীয় রপ্তানি পণ্য এবং এই ধরনের ইয়ে ছিল, কিন্তু এখন কি সরকারের মনোযোগ চা থেকে অন্য কোথাও সরে গেছে এমন? চায়ের যে বিজনেস মডেলটা এইটার সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে অনেকেই এই ব্যাপারটা জানেন না। বাংলাদেশে চা শিল্পটাই একমাত্র যেখানে আমরা আমাদের যে কমিউনিটি আছে বর্ডার বেল্টে থাকে, ওনাদেরকে আমরা গেটেড কমিউনিটির মতো একটা এনভায়রনমেন্ট ওনারা থাকে। সো এটা বেসিক্যালি স্টেট ইনসাইড এ স্টেট। সো ওখানে ওনাদের নিজস্ব একটা ডিসিপ্লিন আছে, নিজস্ব কমিটি আছে, ওদের স্বাস্থ্য, চিকিৎসা, লেখাপড়া এইগুলো আমরা দেখভাল করি। এবং এখানে আমরা কিন্তু ট্র্যাডিশনাল প্রডিউসাররা 8 মাস আমাদের রেভিনিউ অপরচুনিটি, বাট আমাদের এক্সপেন্স কিছু 12 মাস। সো আমার প্রোডাকশন হোক বা না হোক আমরা কিন্তু ওটা বিয়ার করতে হয়।